সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি যে কোশ্চেনটি বোর্ডে লিখে রেখেছি এই কোশ্চেনটির দিকে তোমরা একটু ভালোভাবে তাকাও তো। দেখো তো, এই কোশ্চেনের আনসার কিন্তু তোমরা সবাই পারবে, কিন্তু এই কোশ্চেনের আনসারটি ছাড়া, অর্থাৎ জীবের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে হচ্ছে মিউটেশন। এই মিউটেশন আনসারটি ছাড়া বাকি যে তিনটি টপিক আছে, মূলত এই তিনটি টপিকই হচ্ছে আজকের ক্লাসের আমার আলোচনার বিষয়। এখন তোমরা একটি কোশ্চেন যদি বা একটি মডেল কোশ্চেন যদি এভাবে তোমরা হাতে নাও এবং সেই কোশ্চেনের আনসার যদি তোমরা ডিটেক্ট করে ফেলো, বাকি তিনটা টপিককেও কিন্তু তোমরা রিভিশন করার আগে বাদ রাখবে না। কারণ বাকি তিনটি টপিক থেকে তুমি কমপক্ষে 20 থেকে 25টি এমসিকিউ, জ্ঞানমূলক কোশ্চেন এবং পরীক্ষার জন্য অনুধাবনমূলক কোশ্চেন তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং রিভিশন করতে পারবে। তাহলে চলো, এই ক্লাসের টপিক হিসেবে আমরা ফার্স্টেই নিব হচ্ছে রেপ্লিকেশন। তো রেপ্লিকেশন যে প্রক্রিয়াটি আমরা মূলত জানি, সেই প্রক্রিয়াটি মূলত হচ্ছে, ফার্স্ট যদি আমরা ডিটেক্ট করি তাহলে একটা মাতৃ ডিএনএ থাকবে। এই মাতৃ ডিএনএ প্রক্রিয়া থেকে আমরা মায়ের মতো হুবহু ডিএনএ তৈরির প্রক্রিয়া, আর এটা থাকবে অবশ্যই মাতৃ ডিএনএ, আর সৃষ্টি হবে নতুন অপত্য ডিএনএ। এই সৃষ্টির প্রক্রিয়াটিকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন, যাকে বলা হয় বংশবিস্তার প্রক্রিয়া, মূলত ডিএনএর বা ডিএনএর দ্বিতীয়ন সৃষ্টির প্রক্রিয়া। এই প্রক্রিয়াটির মধ্যে 2 নম্বর যে অপশনটি আমরা এখান থেকে বের করতে পারি, এই প্রক্রিয়াটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়াটি সেটি বলা হয় হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন। এটাকে আমরা বলি যে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন বা সেমি কনজারভেটিভ যে মেথডটি দেওয়া আছে, বা অর্ধ সংরক্ষণশীল যে অনুলিপনটি আমরা বলি, সেই অনুলিপনটি সর্বজন স্বীকৃত। এরপর আমরা তৃতীয় অপশনে গিয়ে বলতে পারি এই অর্ধ সংরক্ষণশীল মেথডটি প্রমাণিত হয় ইকোলাই বা ইশেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়াতে। তো এটি একটি আদিকোষীয় অণুজীব। তো সেই হিসেবে আমরা যদি 4th পজিশনে যাই, তাহলে এই আদি কোষ এবং প্রকৃত কোষ দুইটাকে আমরা ভাগ করতে পারি এখানে, আদি কোষ এবং প্রকৃত কোষ। এখন আমরা বলতে পারি যে প্রকৃত কোষের তুলনায় আদি কোষে এই অনুলিপন প্রক্রিয়ার বেস পেয়ার সবচেয়ে বেশি পরিমাণে সৃষ্টি হয়। যেমন একটা আদি কোষে পার মিনিটে প্রায় 10 লক্ষ পরিমাণ বেস পেয়ার সৃষ্টি হতে পারে, এবং প্রকৃত কোষে পার মিনিটে বেস পেয়ার সৃষ্টি হবে 500 থেকে 5000 পরিমাণ। তাহলে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রকৃত কোষের তুলনায় আদি কোষে কিন্তু আমাদের রেপ্লিকেশন প্রক্রিয়াটা অতি দ্রুত পরিমাণে সংগঠিত হচ্ছে। এখন আমরা যদি 5 নম্বর অপশনে যাই, তাহলে আমরা বলবো এই অনুলিপন প্রক্রিয়াটি মূলত কোষ বিভাজনের কোন অংশে সংগঠিত হয়। তো কোষ বিভাজনের সাধারণত আমরা বলি হচ্ছে এখানে এস দশাতে সংগঠিত হয়, যেটা ইন্টারফেজের গুরুত্বপূর্ণ দশা। তাহলে দেখো, এই রেপ্লিকেশন প্রক্রিয়াটি থেকে আমরা কিন্তু ডিএনএ থেকে অপত্য ডিএনএ পেয়ে গেলাম, এবং এটা যে প্রক্রিয়ায় পেলাম তাকে আমরা সবচেয়ে জনপ্রিয় যে প্রক্রিয়াটি সেটাকে আমরা অর্ধ সংরক্ষণশীল অনুলিপন বলছি, এবং এই অনুলিপনটি সর্বপ্রথম প্রমাণিত হয় ইকোলাই ব্যাকটেরিয়াতে, সেটাও আমরা জেনে গেলাম। আর এটাকে আমরা ফুল মিনিং হিসেবে যদি পড়তে যাই তাহলে ইশেরিকিয়া কোলাই, এবং এই ব্যাকটেরিয়াটি মূলত হচ্ছে আদিকোষীয়। আদিকোষীয় আমরা বুঝতে পারতেছি যে এখানে বেস পেয়ার সৃষ্টি হয় 10 লক্ষ পরিমাণ, অর্থাৎ সবচেয়ে বেশি, দেন প্রকৃত কোষের তুলনায় কিন্তু সবচেয়ে বেশি। অপরদিকে এই অনুলিপন প্রক্রিয়াটি কোষ বিভাজনের এস ফেজ দশায় সংগঠিত হয়। তাহলে এখানে বিশ্লেষণমূলক আমরা প্রায় 5টি অপশন পেয়ে গেলাম। আশা করি তোমরা এগুলো সবাই খুব খাতায় যত্ন সহকারে লিখে নিবে এমসিকিউ এর জন্য। এরপর আমরা যদি ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে আসি, তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার যে মিনিংটা সেটা হচ্ছে সরাসরি একটা ডিএনএ এবং সেটার থেকে সৃষ্টি হবে এমআরএনএ। এই অংশটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সক্রিপশন। এখন এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি যে আমরা বুঝলাম যে ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টি হবে, তো ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলতেছি সহজ ভাষায়। দ্বিতীয় আমরা বলবো এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কোথায় সংগঠিত হয়, সেটা হবে সরাসরি নিউক্লিয়াসের অভ্যন্তরে, অর্থাৎ নিউক্লিয়াসের অভ্যন্তরে ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টির প্রক্রিয়া বা মেসেঞ্জার আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলা হয়। মূলত ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই দুই প্রক্রিয়াই কিন্তু আমি আগেই বলে নেই প্রোটিন সিনথেসিসের জন্য ব্যবহৃত প্রক্রিয়া।
তো এখানে যে নিউক্লিয়াসের অভ্যন্তরে যে ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টি হবে, এক্ষেত্রে ডিএনএর কিন্তু দুইটা সূত্রকের মধ্যে আমরা যদি এইভাবে ডিএনএর দুইটা সূত্রক ধরি, তার মধ্যে 3' থেকে যে 5' সূত্রকটা আছে, এই সূত্রকটাকে কিন্তু টেমপ্লেট বা সাচ হিসেবে ব্যবহার করা হবে। এবং এই সূত্রকে আমরা এখান থেকে কি পাচ্ছি, প্রথমে হচ্ছে 3' থেকে 5' সূত্রককে তুমি সরাসরি এখানে টেমপ্লেট হিসেবে ব্যবহার করবে। দ্বিতীয় হচ্ছে যে টেমপ্লেট হিসেবে যে সূত্রকটা তুমি ব্যবহার করতেছো, এই সূত্রটার নাম কিন্তু নন কোডিং সূত্রকও বলা হয় এটাকে। তৃতীয় অপশনে আমরা বলতেছি যে সূত্রকটাকে আমরা নন কোডিং সূত্রক বলতেছি, এটাকে কিন্তু আবার অ্যান্টিসেন্স স্ট্যান্ড বলা হয়। অতএব আমরা কিন্তু 3' থেকে 5' যে সূত্রকটি আছে, এই সূত্রকে 3টা নাম আমরা পেয়ে গেলাম এবং এগুলোও থাকবে আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ হিসেবে আলোচনা। তাহলে নিউক্লিয়াসের অভ্যন্তরে ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টি করার সময় আমরা যে সূত্রকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করলাম, এর যে বিপরীত সূত্রকটা আছে, এই সূত্রকটাকে আমরা বলতেছি 5' থেকে 3' মুখী, অর্থাৎ এই সূত্রকটা 5' থেকে 3' মুখী। এই সূত্রকে আমরা কি বলতে পারি? এই সূত্রকে আমরা বলতে পারি কমপ্লিমেন্টারি সূত্র। এই সূত্রটাকে আমরা বলতে পারি সেন্স স্ট্যান্ড। এই সূত্রটাকে কিন্তু আমরা থার্ড অপশনে গিয়ে বলতে পারি যে এটা হচ্ছে মূলত এমআরএনএর কমপ্লিমেন্টারি সূত্রক এবং কোডিং সূত্রক নামে পরিচিত। এটা হচ্ছে এমআরএনএর কোডিং সূত্রক নামে পরিচিত। তো এখানে এই 3টি অপশন, এখানে মূলত 3টি অপশন, এই হচ্ছে 6টি, আর এটা তো আমরা সরাসরি সংজ্ঞা হিসেবেই জানলাম। এই প্রসেসটা টোটালি সম্পূর্ণ হওয়ার পর আমরা নিউক্লিয়াসের অভ্যন্তরে ডিএনএ থেকে পাবো হচ্ছে সরাসরি এমআরএনএ। এই এমআরএনএটি মেসেঞ্জার আরএনএ হিসেবে ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের জন্য বার্তা নিয়ে আসবে এবং এইটা স্প্লাইসিং যে প্রক্রিয়াটি আছে, অর্থাৎ লাস্ট মুহূর্তে আমরা কিন্তু এটার বর্ণনা হিসেবে এবং এটা 4 নম্বর 5 নম্বর বর্ণনা হিসেবে স্প্লাইসিং প্রক্রিয়াটিকে অন্তর্ভুক্ত করব, কারণ এটি হচ্ছে যে সদ্য এমআরএনএটা সৃষ্টি হবে সেই এমআরএনএর বিশুদ্ধকরণ প্রক্রিয়া। সেই বিশুদ্ধ এমআরএনএ কিন্তু সরাসরি নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস রন্ধ্র দিয়ে সাইটোপ্লাজমের অভ্যন্তরে প্রবেশ করবে প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। এরপর আমরা তৃতীয় নাম্বার অপশনটা যে আসে সেটাতে চলে যাব। এগুলো তোমরা সবগুলো খাতায় একদম লিখে রাখবে। তৃতীয় যে অপশনটি আমাদের এখানে আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া। তো ট্রান্সলেশন আমরা এখানে সরাসরি বলবো অনুবাদ, যেটাকে বলবো সেটার মধ্যে আমরা এখানে 3টা অপশন এখানে কাজ করবে। এক হচ্ছে নিউক্লিয়াস থেকে আগত এমআরএনএ, যেটা যন্ত্রপাতি হিসেবে ব্যবহার করবে, আর সাইটোপ্লাজমে অভ্যন্তরে অবস্থিত টিআরএনএ, এটাও মূলত যন্ত্রপাতি হিসেবে ব্যবহার করবে। 3 নম্বর হচ্ছে অ্যামিনো অ্যাসিড, যেটা মূলত এমআরএনএ এবং ডিএনএ বহন করে নিয়ে আসবে, এটাকে আমরা কাঁচামাল হিসেবে ব্যবহার করব এই ট্রান্সলেশন প্রক্রিয়ায়। এবং লাস্ট মুহূর্তে 4 নাম্বার, এটা হচ্ছে রাইবোসোম, অর্থাৎ রাইবোসোমটাকে আমরা ব্যবহার করব ফ্যাক্টরি হিসেবে। তাহলে আমরা এখানে যে 4টা অপশন লিখলাম সেগুলোকে কি বলবো? রাইবোসোম হচ্ছে ফ্যাক্টরি, যেটাকে আমরা প্রোটিন তৈরি করার ফ্যাক্টরি বলতেছি। এই ফ্যাক্টরির মধ্যে দুটো যন্ত্রপাতি আমাদের লাগবে, সেটা হচ্ছে এমআরএনএ এবং টিআরএনএ। আর যে অ্যামিনো অ্যাসিডটা এখানে আমরা ব্যবহার করব, সেই অ্যামিনো অ্যাসিডের ধারক এবং বাহক হচ্ছে এমআরএনএ আর টিআরএনএ। অতএব এটাকে আমরা বলতেছি হচ্ছে কাঁচামাল হিসেবে ব্যবহার হবে। আর এই টোটাল ফ্যাক্টরি থেকে এই সবগুলো যন্ত্রপাতি এবং কাঁচামাল ব্যবহার করে আমরা যে প্রোডাক্টটা পাবো, সেই প্রোডাক্টটা মূলত হচ্ছে প্রোটিন। অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়াটা সমাপ্ত করার জন্য ট্রান্সলেশন প্রক্রিয়াটি অত্যাধিক জরুরি। এভাবে নির্দিষ্ট টিআরএনএ এর উপস্থিতিতে নির্দিষ্ট এমআরএনএ এর নির্দিষ্ট কোডনের সাথে টিআরএনএ সংযুক্তির মাধ্যমে সর্বলাস্ট অংশে আমরা যে অপশনটা পাবো সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের সাথে অ্যামিনো অ্যাসিডের সংযুক্তির ফলে লম্বা একটা পলিপেপটাইড চেইন, যেটা সাইটোপ্লাজমের অভ্যন্তরে মুক্ত হবে এবং সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোটিন। তাহলে এখানে 3টি ধাপ কিন্তু রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, টোটালটা কিন্তু তোমাদের এই বর্ণনায় চলে আসলো। আশা করি তোমরা এইভাবে যদি এই বর্ণনাগুলো পড়ো, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের আনসার যদি এভাবে সলভ করো, তাহলে তোমরা খুব ভালোভাবে এমসিকিউগুলো আনসার করতে পারবে। ধন্যবাদ।